এক কথায় গৃহিণীদের বলা হয় সংসারের লক্ষ্মী। একটা সংসার কিভাবে চলবে তা কিন্তু পুরোটাই নির্ভর করে একটা গৃহিণীর ওপর। অনেক সময় দেখা যায় যে মাসের শেষে এসে গৃহিণীদের হাতে টাকা জমানোর মতো কোনো রকম টাকাই কিন্তু থাকে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সহজ ও প্র্যাকটিক্যাল উপায়, যেটা মেনে চললে একজন গৃহিণী খুব সহজেই সংসার খরচ চালিয়ে নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারবে। তাহলে গৃহিণীদের টাকা জমানোর 5টি সুন্দর টিপস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর পয়েন্ট হলো, মাসের শুরুতেই কিন্তু আমাদের গৃহিণীদের একটা সুন্দর বাজেট তৈরি করতে হবে, অর্থাৎ একটা প্ল্যান কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। মাসের শুরুতে যখনই আমরা বেতনটা পাবো তখনই কিন্তু এই প্ল্যানটা আমাদেরকে শুরু করতে হবে। মাসের শুরুতে যখনই টাকা হাতে পাবেন একটা ডায়েরির মধ্যে লিখে নিন ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, বাচ্চাদের স্কুলের ফিস, ওষুধ খরচ, এরকম যা যা খরচ থাকে সেগুলো কিন্তু একটা ডায়েরির মধ্যে আমাদেরকে সুন্দরভাবে লিখে নিতে হবে। তারপর মুদিখানা বাজার, সবজি বাজার, মাছ মাংস যেটা হয়, মাছ মাংসের খরচের হিসাব, এই সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করে নিতে হবে এক মাসে। আর তার জন্য আলাদা আলাদা টাকা আমাদেরকে রাখতে হবে। আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই টাকাতেই যেন আমরা পুরো সারা মাসটা চালাতে পারি। আপনি একটা আলাদা করে পার্ট ভেবে নেবেন। ধরুন আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার যেরকম, সেই অনুযায়ী আপনি ইলেকট্রিক বিলটা ধরলেন 800 টাকা, এরকম ধরলেন। ধরুন আপনার যে মাছ মাংসর জন্য আপনি 500 টাকা রাখবেন। আপনার হিসাব অনুযায়ী আপনি মাসে কত টাকা রোজগার করেন সেই অনুযায়ী কিন্তু, যদি আপনার মাসে 15,000 টাকা মতো ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই হিসাবটা করতে হবে। যেমন মাছ মাংসের জন্য আপনাকে রাখতে হবে ওই 500 টাকা মতো। তারপর ইলেকট্রিক বিলের জন্য আপনার 500 থেকে 800 টাকা মতো রাখলেই কিন্তু হবে। কি বলুন তো, আপনাকে বুঝে চালাতে হবে। হয়তো ফ্যান চলছে, লাইট জ্বলছে, এগুলো কিন্তু করা চলবে না। এসি তো ব্যবহার করতেই পারবেন না যাদের ইনকামটা এতটা কম, তাদেরকে কিন্তু একটু বুঝে চলতে হবে। আমরা অনেক সময় করি কি, আমাদের ফোনে হয়তো চার্জ দেওয়া আছে, আমরা ফোনটা খুলে নিয়েছি কিন্তু চার্জের সুইচটা আমরা অফ করিনি। আমরা কী ভাবি বলুন তো, যে একটা চার্জারে আর কতটুকু কারেন্ট পড়বে, আমরা তো ফোনটা খুলে নিয়েছি, কিন্তু না, আপনার চার্জারটা দেখবেন কত ওয়াটের আছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা চার্জারটা দিয়ে রেখে দেন না, আপনার কিন্তু তাতে দেখবেন ইলেকট্রিক কিন্তু অপচয় হচ্ছে। আপনি হয়তো বুঝতেও পারছেন না, আপনার কিন্তু ওটার মধ্যে ইলেকট্রিক অনেকটা অপচয় হচ্ছে। তাই আপনি যখনই ফোন খুলবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে চার্জারটাও খুলে নিতে হবে আর সুইচটা মনে করে বন্ধ করতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখলে তবেই কিন্তু আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো। এরপর 2 নাম্বার পয়েন্ট হলো মাটির ব্যাংক বা খাম তৈরি। বিষয়টা শুনতে হয়তো অনেকটা পুরনো লাগলেও কিন্তু এটা ভীষণ একটা কার্যকরী পদ্ধতি। কি বলুন তো, আমাদেরকে একটা মাটির ব্যাংক তৈরি করতে হবে, কারণ আমাদের হাতে যদি পয়সা থাকে সেই পয়সাটা কিন্তু আমরা সবসময় রাখতে পারি না, অনেক সময় অনেক কিছুতে খরচ হয়ে যায়। আপনার দৈনন্দিন জীবনের বাজার খরচে বা টুকিটাকি দৈনন্দিন জীবনে মানুষের কিন্তু অল্প, যতই আপনি বাজেট তৈরি করেন, অল্প কিন্তু একটা খরচ থেকে থাকে। তো থেকে থাকে বলতে কি, যেমন আপনি আপনার বাচ্চাদের স্কুলের দিতে যাচ্ছেন, তার জন্য যে টোটো ভাড়া, এ থেকে কিন্তু দেখবেন আপনার কাছে কিন্তু খুচরো পয়সা কিছু থেকে যায়। তো এই যে খুচরো পয়সাগুলো বা দৈনন্দিন চলার জন্য আরও যে সমস্ত খুচরো, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এই যে খুচরো টাকাগুলো, সেগুলোর জন্য আপনাদেরকে একটা মাটির ব্যাংক তৈরি করতে হবে, যেখানের মধ্যে এই খুচরো পয়সা যখনই আপনি হাতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই মাটির ব্যাংকে রেখে দেবেন। তাহলে কি বলুন তো, এখান থেকে কিন্তু আমরা টাকাটা নিতে পারছি না। কিংবা আপনি কিন্তু একটা ছোট ছোট খাম তৈরি করতে পারেন, করে সেটার একটা নির্দিষ্ট জায়গা করে সেখানে কিন্তু রাখতে পারেন, যে টাকাতে আপনার কোনো রকম হাত পড়বে না। সেখান থেকে আপনি টাকাটা নিলেন, আপনার টাকাটা আপনি যখন সেখানে টাকাটা রাখলেন যেন সেখানেই জমা হিসাবে থাকে। তাই আমার মনে হয় মাটির ব্যাংকটা সব থেকে ভালো হবে, কারণ মাটির ব্যাংক থেকে আমরা চাইলেও কিন্তু পয়সাটা বের করতে পারবো না। এইভাবে টাকা জমাতে থাকলে দেখবেন এই ছোট ছোট টাকাগুলোই কিন্তু একটা সময় বড় আকার ধারণ করবে। এরপরে হলো 3 নাম্বার পয়েন্ট, বাইরের খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি খাবারের ওপর ফোকাস করুন। দেখবেন আমাদের কিন্তু উইকেন্ডে এটা হয়ে থাকে, যেদিন আমাদের সারা সপ্তাহ কাজ করার পরে যখন সানডে আমরা ছুটি পাই,
তো তখন কিন্তু আমাদের মনে হয় যে একটু বাইরে খাবার খেয়ে আসি, কোনো রেস্তোরাঁ থেকে একটা ভালো খাবার খাই, কিংবা অনেকে বাইরে থেকে খাবার কিন্তু অর্ডারও করে। এগুলো কিন্তু এখন খুব কমন একটা জিনিস হয়ে গেছে, বাইরে গিয়ে খেয়ে আসা কিংবা খাবার অর্ডার করা। তো এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকার অপচয় হয়। তাই আমরা যদি উইকেন্ডে সবাই মিলে, বাড়ির সবাই মিলে ধরুন একসাথে বসে একটা নতুন কিছু রেসিপি বানালাম, যেখানে কিন্তু আমাদের খরচটা অনেকটা কম হয়, আর সেখান থেকে আমরা কিন্তু অনেকটা টাকা জমাতে পারি, আর এর সাথে সাথে কিন্তু আমাদের শরীরও বেশ ভালো থাকে, কারণ বাইরের খাবারগুলো একদমই হেলদি নয়। যে কারণে কিন্তু আমাদের এক তো আমরা খাবার খাচ্ছি, সেখানে খরচ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ওষুধের পিছনেও আমাদের অনেকগুলো টাকা চলে যায় ফালতু ফালতু। মানে আমরা নিজের শরীরের কষ্ট নিজে ডেকে এনে কিন্তু আমরা এই খরচাগুলো করে থাকি, মানে অপচয়গুলো আমরা করে থাকি। এটা তো আমার কোনো প্রয়োজন ছিল না, তাহলে এটা করার কি দরকার? তো তাই বলে এই নয় যে বাইরের খাবার আমরা খাবোই না। হ্যাঁ, মাসে একবার সেটা খাওয়া যেতেই পারে, কিন্তু প্রতি সপ্তাহে অনেকে দুদিন অন্তর দুদিন খেতে যান, সেগুলোও কিন্তু একদমই ঠিক নয়। তো এই জায়গা থেকে কি বলুন তো, আমাদের কিন্তু বাড়ির সকলের সাথে আমরা যদি একসাথে বসে রান্না করে একটা নতুন রেসিপি বানিয়ে একসাথে খাই, আমরা বাড়ির ফ্যামিলির সকলের সাথে কিন্তু সুন্দর একটা টাইমও কাটাতে পারলাম। আর তার সাথে সাথে কি বলুন তো, আমাদের খরচাটা অনেকটা বাঁচলো, এখান থেকেও কিন্তু আমরা কিছুটা সেভিংস করতে পারবো। এরপরে বলি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা হলো কেনাকাটার আগে তালিকা তৈরি, অর্থাৎ শপিং লিস্ট, যেটা কিন্তু আমরা একেবারেই অনেকে করিনি। আমরা কী করি কি বলুন তো, আমরা হঠাৎ করে বাজারে বা সুপার মার্কেট বা শপিং মলে কিন্তু চলে যাই। যাওয়ার পরে কি হয়, আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের এই মুহূর্তে কোনো রকম দরকারই নেই, সেই জিনিসগুলোও কিন্তু আমরা খুব সহজে কিনে ফেলি। বলতে পারেন এক প্রকার একটা আবেগের বশে বা মোহের বশে। যেমন ধরুন কোনো অফার পেলে কিন্তু আমরা সেই জিনিসটা নিতে ছাড়িনি, সেটা আমাদের দরকার থাকুক বা না থাকুক। যেমন ধরুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যদি আমরা পাই, সেখানে কিন্তু আমরা খুব সহজেই হয়তো ভাবি যে আমরা খুব লাভবান হয়ে গেলাম, এই তো এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, আমার এখন দরকার নেই, পরে তো দরকার হতে পারে, তো আমি নিয়ে রেখে দিই। এটা কিন্তু সবথেকে বড় ভুল আমরা করে থাকি। এরপরে হচ্ছে যখন আমরা দেখি যে 50% অফ আছে, এই জিনিসটার উপর 50% অফ, তাহলে আমাকে নিতে হবে, 30% অফ, তাহলে আমাকে নিতে হবে। আরে বাবা, তারা হচ্ছে ব্যবসা করে, যারা এই কাজটা করছে তারা কিন্তু ব্যবসা করে। একটা শপিং মলের মালিক বা এমনি যে কোনো দোকানে যেখানে অফার দিচ্ছে, তারাও কিন্তু একটা ব্যবসা করে খাচ্ছে। তাদেরকেও কিন্তু তাদের ব্যবসার বিষয়টা বুঝতে হবে, যে কীভাবে মানুষকে আকৃষ্ট করা যায়। সবাইকে কিন্তু মানুষকে আগে আকৃষ্ট করতে হবে, যাতে আমার জিনিসটা তাদের পছন্দ হয় বা আমার জিনিসটা নিতে আগ্রহী হয়। এই যে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনি ভিডিওটা আপনারা কেন দেখবেন? আমার ভিডিওর মধ্যে কিছু আমাকে গুরুত্বপূর্ণ কথা রাখতে হবে, আমার থাম্বনেল ঠিক রাখতে হবে, আমার টাইটেল ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন। তাহলে আমি আমার কাজ করছি, সেই জন্য আমার ভিডিওটাকে কিন্তু সুন্দরভাবে সাজানোর দায়িত্ব, ভিডিও সুন্দরভাবে কাজ করার দায়িত্বটা আমার, যাতে আপনারা আকৃষ্ট হয়ে আমার ভিডিওটা দেখেন। আমার ভিডিও দেখে আপনারা যে সময়টা নষ্ট করছেন, সেখান থেকে কিছুটা পাচ্ছেন, কিছু শিখতে পাচ্ছেন, আর আমারও কিন্তু এখান থেকে কিছুটা উপার্জন হচ্ছে। সেরকম আপনি যখন একটা শপিং মলে যাবেন, সেখানেও কিন্তু দেখুন, আজকে যেমন আমরা শপিং মলে এসেছি, সেই জন্য এই বিষয়টা ভালোভাবে আপনাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। আপনি যখন শপিং মলে যাবেন, তখন কিন্তু এরকম অনেক চমৎকার জিনিস আপনার সামনে থাকবে। তো আপনাকে চেষ্টা করতে হবে সেই জিনিসটা অ্যাভয়েড করা। যে জিনিসটা আপনার প্রয়োজন নেই, সেই জিনিসটা কিন্তু আপনার একদমই নেওয়া উচিত নয়। এর জন্য আপনি যদি এরকম লিস্ট তৈরি করে যান, তাহলে কিন্তু সেই জিনিসগুলো নেবেন না। আপনার লিস্টে যেটা লেখা আছে আপনি সেটাই নেবেন। কি বলুন তো, এই লিস্ট আপনাকে বাধা দেবে যে আপনার তো এটা প্রয়োজন নয়, আপনি কেন নেবেন? আর আপনি যদি বিনা লিস্টে চলে যান, তখন কিন্তু আপনি আর এই জিনিসটা ভাববেন না, কারণ আপনার কাছে তো কোনো লিস্ট নেই। তখন আপনি খুব সহজেই অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে টাকা নষ্ট করে ফেলবেন, যেখান থেকে আপনি কিন্তু টাকা জমাতে চাইলেও পারবেন না। এরপরে বলবো লাস্ট আর 5 নাম্বার পয়েন্ট। জমানো টাকাগুলোকে সঠিক জায়গায় কিন্তু বিনিয়োগ করতে হবে। টাকা শুধু জমালেই তো হবে না, তাকে বাড়াতে হবে। মাটির ব্যাংক বা কোনো খামে রাখা টাকা যখন একটু একটু করে দেখবেন একটা ভালো পরিমাণ মোটামুটি হয়ে গেছে, আপনি যখন প্রতিদিন রাখতে রাখতে 1 মাস পর বা 2 মাস পরে দেখবেন একটা মোটা অঙ্কের টাকা হয়েছে,
তখন সেই টাকাটা নিয়ে ব্যাংকে বা পোস্ট অফিসে একটা রেকারিং ডিপোজিট করে দেবেন, অর্থাৎ একটা আরডি করে নেবেন। প্রতি মাসে 500 থেকে 1000 টাকা দিয়ে এই স্কিমগুলো শুরু করতে পারবেন। জানেন তো, টাকা জমানো কোনো ম্যাজিক নয়, এটা একটা অভ্যাস। আপনি যখন এই ছোট ছোট অভ্যাস তৈরি করবেন, দেখবেন এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু আপনার ভবিষ্যৎকে একদিন সুরক্ষিত করবে। আজকের ভিডিওটির মধ্যে কোন টিপসটা আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টিপসের ভিডিওটি আরও গৃহিণীদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর তার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, আবার আসবো সুন্দর একটা টিপসের ভিডিও নিয়ে।